অভিকর্ষ অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের অধ্যায়ের নাম হলো মহাকর্ষ ও অভিকর্ষ। তো প্রথমেই আমাদের জানা দরকার মহাকর্ষ কি আর অভিকর্ষ কি। মহাকর্ষ আমরা যদি এটার ব্যাখ্যা জানতে চাই, ইতিমধ্যে এসএসসি লেভেলে মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। মহা কথার অর্থ মহাবিশ্ব আর কর্ষ কথার অর্থ আকাশ, অর্থাৎ মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ যে বল সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ এখানে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু হতে পারে, পৃথিবীর সাথে সূর্যের, হতে পারে আমার সাথে পৃথিবী, হতে পারে যে কোনো একটা বস্তুর সাথে আমার, এটাই এই যে আকর্ষণ বল এটা হচ্ছে মহাকর্ষ বল। এর পরের কথা আমরা যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে অভিকর্ষ। অভিকতার অর্থ হলো পৃথিবী আর কর্ষ মানে আকর্ষণ, অর্থাৎ পৃথিবী যদি কোনো বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে তাহলে সেই বলটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে কি দেখা গেল, পৃথিবী যে কোনো একটা বস্তুকে আকর্ষণ করছে সেটা অভিকর্ষ বল, আবার পৃথিবী যে কোনো একটা বস্তুকে আকর্ষণ করছে তার কিন্তু আবার নাম হলো মহাকর্ষ বল। কারণ ইতিমধ্যে আমি বলেছি যে পৃথিবীর যে কোনো দুটি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার যে বল আকর্ষণ বল সেটা হচ্ছে কি মহাকর্ষ বল, বা আমরা এখন বললাম অভিকর্ষ বল। অর্থাৎ সকল অভিকর্ষ বল কিন্তু আবার মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল কিন্তু আবার অভিকর্ষ বল নয়। কেন? কারণ যে কোনো দুটি বস্তুর মধ্যে পৃথিবী তো নাও থাকতে পারে, এটাই এর ব্যাখ্যা। তো যাই হোক, আমরা পরবর্তী যে আলোচনা সেখানে ফিরে আসবো সেটা হলো পরন্ত বস্তু ক্ষেত্রে গ্যালিলীয় সূত্রাবলী, বিজ্ঞানের গ্যালিলীয় পরন্ত বস্তুর ক্ষেত্রে কিছু সূত্রাবলী আমাদের ব্যাখ্যা করেছেন, আমরা সেই দিকে আলোকপাত করব। পরন্ত বস্তু, পরন্ত বস্তু কথার অর্থ হলো উপর থেকে যে কোনো বস্তু নিচের দিকে পড়া। তো কেমন? স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে। স্থির অবস্থান, এই আমার হাতে একটা বস্তু আছে, স্থির অবস্থান, আমি এই জিনিসটা নিচে ফেলে দিলাম, তাহলে স্থির অবস্থান থেকে একটা বস্তু যদি উপর থেকে একই উচ্চতা থেকে যদি পড়ে, কয়েকটা বস্তু পড়ে একই উচ্চতা থাকবে এবং স্থির অবস্থান থেকে, তাহলে সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। আমার হাতে কি আছে? একটা ডাস্টার আছে, এই ডাস্টার এই কলমটা একই উচ্চতা আছে। আমি যদি এই দুটো বস্তু একসাথে ফেলে দিই, আমি মনে করলাম 50 মিটার উচ্চতা থেকে ফেলেছি, তাহলে দুটো বস্তুই এবং বিনা বাধায় পড়তে হবে। বিনা বাধাটা এখানে বলতে বোঝাই আমরা উপর থেকে যদি ফেলি তাহলে অনেক সময় বাতাস বাধা দিতে পারে, তাহলে কি হবে? বিনা বাধায় পড়ন্ত বস্তু হতে হবে, তাহলে সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ একই সময় 50 মিটার নিচে যাবে। যদি আমি 5 কেজি ভরের একটা বস্তু নিই আর 5 কেজি তুলা নিই, আমরা জানি তুলা কিন্তু বাতাসে ওড়ে, তাহলে আমি যদি একই উচ্চতা থেকে ফেলি আমরা জানবো যে তুলাটা অনেক সময় পরে পড়ে, কিন্তু যদি বিনা বাধায় হয় তাহলে সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। এরপর আসি আমরা, এটা গেল প্রথম সূত্র, গ্যালিলীয় পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রথম সূত্র। এবার আসি দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক। আমরা নিউটনের যে গতিসূত্রগুলো সেখানে আমরা জানি v = v0 প্লাস gt। এখানে v0 হলো আদি বেগ আর v হলো শেষ বেগ আর g হলো অভিকর্ষ ত্বরণ আর t হলো সময়। তো এখানে আমি আগেই বলেছি যে v0 যে আদি বেগ স্থির অবস্থান থেকে বলেছি, তাহলে স্থির অবস্থানে আদি বেগ কেমন হবে? স্থির অবস্থানে আদি বেগ হবে 0। তাহলে এখানে v0 হচ্ছে কত? 0। আর g হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ একটা কনস্ট্যান্ট মান আমরা জানি, তাহলে কি হয়? এখান থেকে লেখা যাবে v = 0 প্লাস এটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক গুণ t, অর্থাৎ v is proportional t। তাহলে কি হলো? v হলো বেগ, নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ অর্থাৎ শেষ বেগ, t সময় শেষ বেগ v, আর t তে সময়।
অর্থাৎ বেগ সময় সমানুপাতিক। কখন? যখন আমরা বলবো যে কোনো বস্তু যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ে তাহলে সেই সময় যে প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। আমরা একটু ব্যাখ্যা করতে পারি কিভাবে। যদি t1 সময় প্রাপ্ত বেগ v1 হয় আর তোমার t2 সময় প্রাপ্ত বেগ যদি v2 হয়, আরো আছে, তাহলে কি বলা যাবে? v1 is proportional t1, এখান থেকে বলা যায় v is equal to ধ্রুবক ইনটু t1, তাহলে v1 বাই t1 is equal to কি বলা যাবে? k, অর্থাৎ বেগ বাই সময় সবসময় কি হবে? ধ্রুবক। আনাদার সাইডে আবার যদি আমি বলি এরকম কথা, v2 is proportional t2, তাহলে v2 is equal to k ইনটু t2, তাহলে v2 বাই t2 is equal to কি বলা যাবে? k। দেখো বেগ বাই সময় ধ্রুবক, বেগ বাই সময় ধ্রুবক আর হতে পারে, তাহলে আমরা কিভাবে বলতে পারি? অতএব v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2 ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু vn বাই tn ইকুয়াল টু কি বলা যাবে? ধ্রুবক। এটা হচ্ছে গ্যালিলিওর পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করলাম। এবার আছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র আছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় যদি কোনো বস্তু পড়ে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে নির্দিষ্ট সময়ে যে অতিক্রান্ত দূরত্ব স্থির অবস্থান থেকে, অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রথম তো অবশ্যই, এবং স্থির অবস্থান থেকে যে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। কেমন কথাটা? আমরা জানি h is equal to v naught t plus half gt স্কয়ার। তাহলে h কি? h মানে উচ্চতা, এখানে আদি বেগ 0, তাহলে কথাটা কেমন হয়? h is equal to 0 into t plus half gt স্কয়ার। h is proportional, আমরা আরেক লাইন লিখি এখানে, h is equal to half gt স্কয়ার। হাফ g এখানে কনস্ট্যান্ট মান, তাহলে আমরা h is equal to ধ্রুবক গুণ t স্কয়ার, তাহলে h is proportional t স্কয়ার। অর্থাৎ উচ্চতা সময়ের বর্গের সমানুপাতিক। কখন? যখন বস্তুটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি কোনো বস্তু এভাবে ফেলা যায় তাহলে অবশ্যই সব সময়ের জন্য তার বেগটা কত হবে? আদি বেগটা 0 হবে। সেই ক্ষেত্রে উচ্চতা বা দূরত্ব আমরা সময়ের বর্গের সমানুপাতিক করব। আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষ নিয়ে। আমরা ইতিমধ্যে কিন্তু মহাকর্ষের সংজ্ঞা বলেছি যে পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল। এখন নিউটন তার মহাকর্ষ সূত্রে আলোচনা করতে যে বলেছেন যে আমরা মনে করলাম এই একটা বস্তু, এটা এ বস্তুটার ভর হচ্ছে m1 আর বি বস্তু, এই বি বস্তু এর ভর মনে করলাম m2, আর এর মধ্যকার দূরত্ব আমরা ডিও লিখতে পারি, ছোট হাতের আর ও লিখতে পারি। আমি আর লিখলাম ছোট হাতের, আমরা ডিও লিখতে পারি। তো ব্যাপার হচ্ছে বিজ্ঞানী নিউটন বলেছেন যে আমরা ইতিমধ্যে কিন্তু বলেছি যে যে কোনো দুটি বস্তুর পরস্পরকে আকর্ষণ করছে। এখন আকর্ষণ বলের মান, এই দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বলের মান এফ হলো এই দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফলের সমানুপাতিক। কথা আছে যখন মধ্যকার দূরত্ব আর বা ডি যখন স্থির থাকবে, তো আমরা মধ্যকার দূরত্ব কি বলতে পারি? যখন মধ্যবর্তী দূরত্ব আর স্থির থাকবে, আর যদি পরিবর্তন হয়, অর্থাৎ মধ্যকার দূরত্ব যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু আবার এই ভরের গুণফলের সমানুপাতিক হবে না প্রযুক্ত বলে, অর্থাৎ f is proportional a মান একটু হবে না। তাই আমাদের বলতে হবে যে আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক যখন মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্ব আর স্থির থাকবে বা স্থির থাকে। পরবর্তীতে বলছে আবার এই আকর্ষণ বলের মান এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যখন এই দুটি বস্তুর ভর স্থির থাকে। অর্থাৎ এই দুটি বস্তু যে মধ্যকার যে আকর্ষণ বল সেটা হচ্ছে মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যখন m1 ও m2 কি থাকবে? স্থির থাকবে। তারপরে তাহলে এই দুটো লাইনকে একসাথে আমরা অনুপাতের সূত্র অনুসারে বলতে পারি f is proportional m1 m2 by r স্কয়ার। এটা বলতে পারি যখন প্রত্যেকটা রাশি পরিবর্তনশীল। তো এখান থেকে আরো বলা যাবে f equal to g m1 m2 by
আর স্কয়ার। এখানে জি হলো একটা সমানুপাতিক ধ্রুবক। বিজ্ঞানী নিউটন এই ধ্রুবকটার একটা নাম দিয়েছেন, সেটা আছে মহাকর্ষীয় ধ্রুবক। প্রশ্ন উঠতে পারে মহাকর্ষীয় ধ্রুবক আবার কি? তাহলে মহাকর্ষীয় ধ্রুবক যদি কি বলতে হয় তার আমরা সংজ্ঞা আমরা দিতে পারি জি ইজ ইকুয়াল টু এফ আর স্কয়ার বাই m1 m2। জি কি ইতিমধ্যে বলেছি মহাকর্ষীয় ধ্রুবক। এফ কি বলেছি আকর্ষণ বলের মান, আকর্ষণ বলের মান। আর কি বলেছি ওই দুটো বস্তুর মধ্যকার দূরত্ব। m1 প্রথম বস্তুর ভর, m2 দ্বিতীয় বস্তুর ভর। এখানে m1 m2 সমান হতে পারে, m1 m2 আলাদা হতে পারে। তো আমরা কি শিখতে চাচ্ছিলাম মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে আমরা জানি। এই যে এফ বল, অর্থাৎ যদি আমরা একটা ইকুয়েশন দিলাম, যদি এফ ইকুয়াল টু 1 নিউটন, অর্থাৎ বলের একক কি এম কে একক নিউটন। যদি এফ ইকুয়াল টু 1 নিউটন, আর ইজ ইকুয়াল টু 1 মিটার, m1 ইকুয়াল টু m2 ইজ ইকুয়াল টু 1 কেজি হয়, তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু 1 নিউটন দেওয়ার দরকার নেই। যদি আমরা কি বলি আর ইকুয়াল টু 1 মিটার, m1 ইকুয়াল টু m2 ইজ ইকুয়াল টু 1 কেজি হয়, তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই জি ইজ ইকুয়াল টু কি হবে এফ হবে। জিতে কি মহাকর্ষীয় ধ্রুবক, আর এফতে কি আকর্ষণ বলের মান। অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক আর মহাকর্ষীয় যে আকর্ষণ বল এটা একই কথা। কখন? যখন বস্তুদ্বয়ের ভর একক অর্থাৎ 1 কেজি এবং ওই বস্তুদ্বয় একক দূরত্ব অবস্থান করে। তাহলে আমরা মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে একক ভরের দুটি বস্তুকণা যদি পরস্পর একক দূরত্ব অবস্থান করে, তাহলে উহাদের মধ্যে যে আকর্ষণ বল সেইটাই মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে? তো আমরা কেমন, আমার দুই হাতে দুটি বস্তু আছে, মনে করো এটার ভর 1 কেজি, এটার ভর 1 কেজি, তাহলে দুটো 1 মিটার দূরত্বে আছে। তাহলে ইহাদের মধ্যে যে আকর্ষণ বল হচ্ছে এটাই মহাকর্ষীয় ধ্রুবক। তো আমরা ইতিমধ্যে মহাকর্ষীয় ধ্রুবক কি বুঝলাম। এবার মহাকর্ষীয় ধ্রুবকের একটু মাত্রা সমীকরণ আমার দরকার আছে অবজেক্টিভের জন্য। আমরা মাত্রা সমীকরণ বের করতে পারবো। আমরা মাত্রা সমীকরণ যদি বের করতে চাই, আমরা জানি এসএসসি লেভেলে আমরা এগুলো শিখেছি। এফ তে কি বল, বল মানে কি ভর গুণ ত্বরণ, ভর গুণ ত্বরণ। অর্থাৎ ভরের মাত্রা হচ্ছে এম আর ত্বরণের মাত্রা LT-2। এটা হলো কার, অর্থাৎ বলের মাত্রা। এরপর দূরত্ব, দূরত্বের মাত্রা কি এল স্কয়ার আছে দিলাম, এখানে এম এখানে এম। এটা হলো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। এটাকে আমি যদি একটু অ্যাডজাস্ট করি তাহলে কি হবে, এরকম হবে এল কিউ m-1 আর t-2। এটা এল কিউ m-1 আর t⁻²। এটা হলো কার মাত্রা, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মান আমাদের যারা আছে বা আমরা বলে দিচ্ছি। জি ইকুয়াল মনে রাখবা 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। জি মাত্রা, এই মানটা মনে করবা, এটা আছে ইউনিভার্সাল সার্বজনীন মান। এটা এই যে আমি সাতক্ষীরা ডিসি অফিসে আসছি, এখানে যে মানটা হবে চাঁদে গেলেও জি মানে একই, মঙ্গল গ্রহে গেলে একই, যেখানে যাক না কেন জি মান সবসময়ের জন্য কনস্ট্যান্ট থাকবে, এটা কখনো পরিবর্তন হয় না। জি এর মান ইকুয়াল টু 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আচ্ছা, এটা আমরা এককটা বের করব কিভাবে, এখান থেকে একক এভাবে বের করব, নিউটন, এফ এর একক নিউটন, নিউটন মিটার স্কয়ার, আর কেজি ইনটু কেজি মানে কেজি স্কয়ার নিচে ওটা কেজি⁻², অর্থাৎ নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এবার আমরা দেখাবো গোরের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এতক্ষণ যা পড়লাম মোটামুটি এগুলো এসএসসি লেভেলে ছিল, আমরা একটু ভিন্নতায় আসার চেষ্টা করবো। এবার গোরের গতি সংক্রান্ত কেপলারের সূত্র, বিজ্ঞানী কেপলার 3টা সূত্র ব্যাখ্যা করেছেন। তার প্রথম সূত্র বলেছেন যে প্রতিটা গ্রহে সূর্যকে একটি ফোকাসে অর্থাৎ কেন্দ্রে রেখে
উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। অর্থাৎ প্রতিটা গ্রহই সূর্যকে, এটা যদি স্থান হয় তাহলে প্রতিটা গ্রহই একটা সূর্যকে এরকম, এটা একটা গ্রহ, এটা একটা গ্রহ, এটা একটা গ্রহ, প্রতিটা গ্রহই আমরা সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে প্রতিটা গ্রহ। দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ আমরা একটা বিষয় বুঝি, গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা, এটা হচ্ছে সূর্য, এটা গ্রহ, এটা সংযোগ সরলরেখা হচ্ছে এটা, এই গ্রহ এর সংযোগ সরলরেখা এটা, এই গ্রহ এই সূর্যের সংযোগ সরলরেখা এটা। আমি যদি এই গ্রহের কথা চিন্তা করি তাহলে এই গ্রহটা কি করবে, যে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এখন যদি সকাল 10টা বাজে, 10টায় 11টা এখানে আছে, 11টার সময় সকাল 10টা এখানে আছে, ভাবলাম 11টার সময় এখানে আছে, ভাবলাম এখানে 11টায়, 12টার সময় এখানে, 1টার সময় এখানে, তাহলে ব্যবহার হচ্ছে এই যে একটা ক্ষেত্র উৎপন্ন হলো, ওই ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সমান পাই। যেমন আমরা ঘড়ির কাঁটার দিকে যদি দেয়াল ঘড়ির তার দিকে আমরা তাকাই, তাহলে দেয়াল ঘড়ি প্রথম 5 মিনিটে যে ক্ষেত্রফল অতিক্রম করে, দ্বিতীয় 5 মিনিটে সেই একই ক্ষেত্রফল অতিক্রম করে, তৃতীয় 5 মিনিটে একই ক্ষেত্রফল অতিক্রম করে, অর্থাৎ সমান 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 ক্ষেত্রফল অতিক্রম করবে। তৃতীয় সূত্রটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, আবর্তনকালের সূত্র। আবর্তনকালের সূত্র, সূর্যকে কেন্দ্র করে আমরা জানি সকল প্রকার কার্যাদি সম্পন্ন হয়। তো ব্যাপার হচ্ছে এরকম যে সূর্য এবং যে কোনো গ্রহের যে আবর্তন কাল, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে চারিপাশে যে কোনো একটা গ্রহ যে সময় লাগে আবর্তন করতে, সেই সময়টার নাম আবর্তন কাল। একবার পাক খেতে যে সময় লাগে তার নাম কি, আবর্তন কাল। এবং এই যে মনে করো এই গ্রহটা সূর্যের চারিদিকে ঘুরে আসতে তার সময় লাগে টি সময়, একবার ঘুরে আসতে সময় লাগে টি সময়। এই যে আবর্তন কাল, এই আবর্তন কাল আর এই গ্রহ আর সূর্য এর মধ্যকার দূরত্ব যদি ছোট হাতের আর হয়, ছোট হাতের আর, বড় হাতের আরও দিতে পারি, যে কোনো একটা দূরত্ব দিলেই হবে। যে এখানে যে ছোট হাতের আর, এই মধ্যকার দূরত্বে অর্থাৎ আবর্তন কালের বর্গ সূর্যতে ওই গ্রহের গড় দূরত্ব, এখানে গড় দূরত্ব একটা কথা, গড় দূরত্বে আমরা ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ সূর্য থেকে যে কোনো গ্রহের মধ্যকার দূরত্ব ছোট হাতের আর এই গ্রহটা এর চারিপাশে যে ঘুরে আসতে, এক পাক ঘুরে আসতে যদি সময় বড় হাতের টি হয়, অর্থাৎ কি হবে, টি স্কয়ার ইজ প্রপোর্শনাল আর কি, সূর্যতে যে কোনো গ্রহের আবর্তন কালের বর্গ সূর্যতে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এটা হলো কেপলারের তৃতীয় সূত্র। এই সূত্র এবার আমরা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্র আমরা কিভাবে প্রতিপাদন করা যায় সেটা আমরা দেখব। নিউটনের মহাকর্ষ সূত্র ইতিমধ্যে আমরা বলেছি, ব্যাখ্যা করেছি। সেটা হলো, মনে করো যে এই একটা হচ্ছে সূর্য আর এটা একটা গ্রহ, যে কোনো একটা গ্রহ, আমরা এটা সূর্য মনে করলাম, আর এই যে কোনো একটা গ্রহ, সূর্যের ভর মনে করলাম বড় হাতের, আর যে কোনো একটা গ্রহের ভর, গ্রহ এটা যে কোনো একটা গ্রহের ভর ছোট হাতের মনে করলাম, আর মাঝখানের দূরত্ব হচ্ছে ছোট হাতের আর। তাহলে আমরা এখানে যে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা বলি যে এই আকর্ষণ বলের মান, বা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা একবারেই লিখতে পারি F = G বড় M ছোট m বাই r স্কয়ার। এটা হচ্ছে মহাকর্ষ সূত্র। F = কি বলা যাবে, বড় হাতের জি বড় এম ছোট এম বাই, আমরা সূত্র বলেছিলাম জি m1 m2 বাই r স্কয়ার বলেছিলাম। তো m1 এর জায়গায় বড় এম, কারণ এখানে প্রথম বস্তুর জায়গায় হচ্ছে সূর্য আর দ্বিতীয় বস্তুর জায়গা আছে যে কোনো একটা গ্রহ। তাহলে F = কি বললাম, GMM বাই r স্কয়ার। তো এখন আমরা এই যে কোনো একটা গ্রহ সূর্যকে কেন্দ্র তার চারিপাশে ঘুরছে, আমার হাতে যদি একটা সুতা থাকে, সুতার আর এক প্রান্ত যদি একটা ছোট বস্তুকে বেরিয়ে আমি ঘুরাই, তাহলে ওই বস্তু আমার হাতের চারিপাশে ঘুরবে।
যে কোনো গ্রহ ইতিমধ্যে বলেছি সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তাহলে এখানে ভারী বস্তুটা এখানে আমরা বিবেচনা করেছি সূর্য, হালকা বস্তুটা বিবেচনা করেছি গ্রহ। তাহলে গ্রহ ঘুরছে আমরা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এই গ্রহটা মনে করলাম পৃথিবী, মনে করলাম গ্রহ যে কোনো গ্রহ হতে পারে আর কি। তো গ্রহটা মনে করলাম পৃথিবী। তাহলে পৃথিবী কি করছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সেই ক্ষেত্রে মহাকর্ষ সূত্র অনুসারে এটা হলো। এখন আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, যদি একটা বস্তু একটা পাথর বা একটা কিছু বস্তু যদি হাতের চারিপাশে একটা সুতার মাধ্যমে ঘুরি, তাহলে সেই বস্তুটা তুমি যদি হঠাৎ করে ছেড়ে দাও তাহলে কি হবে? এরকম ঘুরতে 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 চলে যাবে। যে বিন্দুতে ছেড়ে যাবে সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর ছুটে যাবে। তাহলে ওই বস্তুর দিক কোন দিকে? বাইরের দিকে। আর তুমি সুতা দিয়ে টেনে ধরেছো, এই কারণে দিক কোন দিকে? অর্থাৎ আমার দিকে। তাহলে আমরা জানি প্রতিটা গ্রহই কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু প্রতিটা গ্রহই আছে বাইরে চলে চাচ্ছে। কিন্তু কি বাইরে চলে পাচ্ছে? অবশ্যই পাচ্ছে না। কেন কি? তার কারণ হলো সূর্যের ভর বেশি আর পৃথিবীর ভর কম, বা যে কোনো ভর বস্তুর গ্রহের ভরটা কম। তাহলে এই সূর্য এই গ্রহ তার নিজের দিকে আকর্ষণ করছে, আবার এই পৃথিবী সূর্যকে বা এই গ্রহ সূর্যকে তার নিজের দিকে আকর্ষণ করছে। তাহলে একটা লব্ধি ক্রিয়া এখানে প্রযুক্ত হচ্ছে। কোন দিকে ক্রিয়া করছে? যার ভর বেশি, যার আকার বেশি তার দিকে। তাহলে কি হলো? এই দিকে ক্রিয়া করছে। অর্থাৎ যদি এই গ্রহটা না ঘুরতো তাহলে কি অবস্থা হতো? এখন ঘুরছে, আমরা জানি সব গ্রহই ঘুরছে। কাকে কেন্দ্র করে? সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এই যে মহাকর্ষ বল বলেছি, এর দিক কোন দিকে? এর দিক হচ্ছে অর্থাৎ সূর্যের দিকে। অর্থাৎ এই যে তোমার মহাকর্ষীয় বল বা সূর্য যে বলে পৃথিবীকে তার নিজের দিকে টানছে, দিক হচ্ছে কার দিকে? সূর্যের দিকে। এখন এই পৃথিবী তো এই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, চারিপাশে ঘুরছে। পৃথিবী কোন দিকে চলে যাচ্ছে? একটু আগে বলেছি বাইরের দিকে চলে যাচ্ছে। এই পৃথিবীর যে বলে বাইরের দিকে চলে যাচ্ছে, এই বলটার নাম হলো পৃথিবীর কেন্দ্রমুখী বল। পৃথিবীর কেন্দ্রমুখী বল আর সূর্যের কেন্দ্র বিমুখী বল একই জিনিস। তাহলে পৃথিবীর কেন্দ্রমুখী বল আমরা জানি, আমি যদি এটা এফসি হয়, কোনো বস্তু যদি কোনো আর ব্যাহাত্য বৃত্তাকার পথে ঘোরে, ভি সমদ্রুতিতে ঘোরে, তাহলে কেন্দ্রমুখী বল হয় এম বি স্কয়ার বাই ছোট হাতের আর। এখানে কি বলবো? এম ভি স্কয়ার বাই ছোট হাতের আর। এটা হচ্ছে এফসি হলে পৃথিবীর কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে পৃথিবী বা ওই গ্রহের ভর, আর ভিতে বেগ, যে বেগে ঘুরছে, আর আরতে হচ্ছে সূর্য আর পৃথিবীর মধ্যকার দূরত্ব। এখন আমরা একটু আগেই বলেছি যে যেহেতু প্রতিটা গ্রহই ঘুরছে, সূর্য চাচ্ছে যে তার নিজের দিকে টানতে, আবার পৃথিবী চাচ্ছে বাইরে চলে চাচ্ছে, এই দুটো বল সমান। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাম্য অবস্থা বিরাজ করে। কারণ সূর্যকে বা সূর্য যে কোনো বস্তুকে তার নিজের দিকে টেনে আনতে পারছে না, আবার যে কোনো বস্তু যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথ থেকে বাইরে চলে যেতে পারছে না। কারণ আল্লাহ পাক এই যে পরস্পর যে বল সমান করে দিয়েছেন, সে কারণের জন্য সাম্য অবস্থায় আমরা বলতে পারি এফ ইকুয়াল টু এফসি। তাহলে এখানে জি এম এম বাই ছোট হাতের আর স্কয়ার ইজ ইকুয়াল টু এম বি স্কয়ার বাই আর। এই ছোট এম বাদ দিলাম, তাহলে কি থাকলো? আমাদের এখানে থাকলো জি এম বাই ছোট হাতের আর ইজ ইকুয়াল টু ভি স্কয়ার। আর এখানে আর স্কয়ার আর একটা বাদ দিলাম, বা উভয় পক্ষে আর দ্বারা গুণ করলাম, তাহলে একটা আর থাকে এখানে। এবার আমরা ইতিমধ্যে জি মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে সূর্যের ভর, আর হচ্ছে পৃথিবী বা যে কোনো গ্রহ আর ওই বস্তুর মধ্যকার দূরত্ব, আর ভিতে বেগ। আমরা এই বেগ মানে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু, আমরা জানি যে দূরত্ব বাই সময়, ভি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। আমরা জানি দূরত্ব কি? যে ওই গ্রহটা চারিপাশে যে এক পাক ঘুরে আসতে
অর্থাৎ পরিধি বরাবর ঘুরে আসে 2 পাই আর। অর্থাৎ আমাকে চিত্রটা আবার আঁকাতে হবে। এটা হচ্ছে স্থান, চারিপাশে ঘুরছে, এই দূরত্ব হচ্ছে আর, এই দূরত্ব মানে এর ব্যাসার্ধ। অর্থাৎ এই গ্রহ আর এই সূর্যের মধ্যকার দূরত্ব, অর্থাৎ ওই যে বৃত্তে ঘুরছে ওই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ দূরত্ব মানে এখানে 2 পাই আর। আর এক পাক ঘুরে আসতে যে সময় লাগে তার নাম আমি ইতিমধ্যে বলেছি আবর্তন কাল, সেটা বড় হাতের টি। তাহলে আমরা যদি এটা ইকুয়েশন হয় 1 নং, তাহলে অতএব 1 নং হতে পাই কি পাই জিএম বাই ছোট হাতের আর ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই টি, তার কি হোল স্কয়ার। তাহলে কি হলো জিএম বাই ছোট হাতের আর ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার আর স্কয়ার বাই টি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টি স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার বাই জিএম ইন্টু আর কিউ। 4 পাই স্কয়ার বাই জিএম ইন্টু আর কিউ। টিতে কি আবর্তন কাল, জিতে কি মহাকর্ষীয় ধ্রুবক, বড় হাতের এমতে কি সূর্যের ভর, ছোট হাতের আরতে কি ছোট হাতের আর হলো সূর্য আর যে কোনো গ্রহের মধ্যকার গড় দূরত্ব। তাহলে আমরা স্বভাবত জানি 4 পাই স্কয়ারের মান আমরা জানি, জি এর মান জানি, আর আমি সূর্যের ভর আমি বের করে দেখাবো আমরা। তারপর আমি তোমাদের আজকের বলে দিচ্ছি সূর্যের ভর, এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সূর্যের ভর আমরা যেটা বলবো সেটা হলো 2 × 10⁻30 কেজি। সূর্যের ভর 2 × 10⁻30 কেজি। তো এটা কনস্ট্যান্ট মান। তাহলে কি হলো বা টি স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক গুণ আর কিউ, বা টি স্কয়ার ইজ প্রপোর্শনাল আর কিউ। অর্থাৎ আবর্তন কালের বর্গ সূর্যতে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এটা কেপলারের তৃতীয় সূত্রের ব্যাখ্যা। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার পদার্থবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো এখানে আরও কমপক্ষে 1 ঘন্টা সময় হলে আর অনেক কথা আমি তোমাদের হয়তো বলতে পারতাম। তো যা হোক, স্বল্প সময়ের মধ্যে আজকে শুরু করলাম, ইনশাল্লাহ এর ধারাবাহিকতা বজায় থাকবে। আমি মহাকর্ষ চ্যাপ্টার থেকে আমি সবার প্রতি আহ্বান করব, তোমরা প্রতিদিন সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজনে স্যাটেলাইট সরাসরি সম্প্রচার করে সবাই তোমরা ক্লাস করবা, প্রত্যেকটা ক্লাস করবা সকাল 9টা থেকে 10টার ভিতরে। তো যা হোক, ধন্যবাদ জ্ঞাপন করছি জেলা প্রশাসনকে, অধ্যক্ষ মহোদয়, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে, সাতক্ষীরা জেলা সকল কলেজ কর্তৃপক্ষকে এবং আমাদের কেবল টিভি নেটওয়ার্কের অপারেটর এবং আমাদের ক্লাস আয়োজক কমিটিকে। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।